আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই বিশ্ব ক্রিকেটে আপনার সর্বশেষ ব্যাটিং ক্রাশ কে, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে বিশ্ব ক্রিকেটে আমার সর্বশেষ ব্যাটিং ক্রাশ হচ্ছে রোহিত শর্মা। এবং আপনাকে যদি আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া বিশ্ব ক্রিকেটের সর্বশেষ আপনি কার ব্যাটিং বেশি ফ্যান, সেখানে আমি বলবো অবশ্যই বিরাট কোহলি। এবং সেইখানে রোহিত শর্মা যে ব্যাটিংটা ভুলে গেছিল, যাকে নিয়ে আমি প্রচুর চিন্তিত ছিলাম যে এভাবে ফর্মহীনতা থেকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার চলে যাবে নাকি ভয়ঙ্কর রূপটা নিয়ে চলে যাবে, সেইখানে রোহিত দা ব্যাক করছে এবং বাঘের মতো ব্যাক করছে। এবং কে আই লাভ ইউ না বলে থাকতে পারতেছি না। আই লাভ ইউ রোহিত শর্মা, আই লাভ ইউ মাই ব্যাটিং ক্রাশ। আপনারা, আমি একটা ক্রিকেট পাগল ফ্যান, এটা আপনারা সবাই জানেন, এবং ফ্যান থেকে আমি সবসময় আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করি। এবং সেখান থেকে রোহিত শর্মার ব্যাটিং যে আমি কত বড় ভক্ত এটা আপনাদেরকে বলতে পারবো না। আমি বিশ্বাস করেন ভাই অনেক চিন্তিত ছিলাম, কারণ আপনারা রোহিত শর্মা যদি শুরু থেকে দেখেন, শুরু থেকে এখন পর্যন্ত যদি রোহিত শর্মার ব্যাটিং লাইন আপ খোঁজেন, সেখানে আমি মনে করি বীরেন্দ্র সেহবাগ, মানে ওপেনারের কথা বলতেছি, বীরেন্দ্র সেহবাগ বলেন, এর পরবর্তীতে যতগুলা শিখর ধাওয়ান বলেন, যে ওপেনারগুলো আসা যাওয়া করছে 2011-র পর, সেখানে ইন্ডিয়ার সবথেকে বিধ্বংসী ওপেনার ছিল মনে হয় রোহিত শর্মা, যিনি ম্যাচে যদি একবার আটকে যায় এবং সেখানে যদি সময় যত গড়াবে তিনি তত ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু রোহিত শর্মা যখন ব্যাটিংটা ভুলে বসছিল লাস্ট কয়েক সিরিজ থেকে এবং কয়েক ম্যাচ থেকে, রোহিত শর্মার যখন ব্যাটিংটা দেখা যাচ্ছিল না, খুবই চিন্তিত ছিলাম। অবশেষে তিনি টেস্ট ক্যারিয়ার থেকে বিদায়, টি-20 থেকে বিদায়, এবং শেষের দিকে এসে তিনি এমন একটা অবহেলার পাত্র হয়ে গেছিল বিসিসিআইয়ের কাছে, যেটা বলার মতো না। তাকে মনে হয় কোনোভাবেই বিসিসিআই টিম মেনে নিতে পারছে না, কিন্তু ওই যে সিনিয়রদের খাতিরে বা ভালো একজন প্রতিভাবান ক্যাপ্টেনের খাতিরে মনে হয় তাকে রাখা হয়েছিল টিমে। কিন্তু না, তিনি যে একজন ভালো প্লেয়ার এবং তিনি যে একজন বিধ্বংসী ব্যাটার, তিনি প্রমাণ করে দিছে ভাইয়া, এটা আপনাদেরকে মানতেই হবে। এবং ইংল্যান্ডের লুঙ্গি পুরা ঢিলা, ইংল্যান্ডের লুঙ্গি পুরা ঢিলা করে দিছে কালকে। হ্যাঁ, এখন ইংল্যান্ডের লুঙ্গিটা তৃতীয় ম্যাচে কীভাবে খোলা যায়, আমার মনে হয় রোহিত শর্মা সেই প্ল্যানই করবে। এবং সেই সাথে বিরাট কোহলি যদি আউটটা না হতো এবং বিরাট কোহলির সেই এক্সপ্রেশনটা দ্বিতীয় ওডিআইতে আমার চোখে পড়বে, কারণ তিনি এত বড় একজন ক্রিকেটার যিনি আউট হলে নিজে ক্রিজ ছেড়ে চলে যায়। তিনি যখন আউটের পর নিজেকে নিয়ে সন্দিহান থাকে, তখন আর এখানে বলার কিছু নাই। সবশেষে ইন্ডিয়া যখন টসে জিতে ফিল্ডিং নিল, তখনই মনে হচ্ছিল যে ইংল্যান্ড শেষ, কারণ সেই সকল সিরিজগুলোতে যদি কেউ টসে জিতে ফিল্ডিং নেয় এশিয়ার মাটিতে এখন শীতকালে, তাহলে ম্যাচটা তার কাছেই কিন্তু অর্ধেক চলে যায়। এবং সেখানে যখন ইংল্যান্ড একটা রানের পাহাড় দিয়ে দেয় ইন্ডিয়াকে, তখন ভাবছিলাম যে কী যে হবে, কারণ ওপেনিং পেয়ারে গিল বলেন বা রোহিত বলেন, কেউই কিন্তু তেমন ভালো ফর্মে নাই। হ্যাঁ, ওপেনিং পেয়ারটা ছিল একদম হজবরল। সেখান থেকে রোহিত শর্মা যে এভাবে ব্যাক করবে এটা কখনোই ভাবতে পারিনি। এবং গিল যে এমন একটা ইনিংস খেলবে, একদম বিধ্বংসী একটা রান পাহাড়ের ওপেনিং জুটি তারা তৈরি করবে, এটা আমি ভাবি নাই। সব মিলায় রোহিত শর্মার গিলের যে ওপেনিং পার্টনারশিপটা ছিল, এই ওপেনিং পার্টনারশিপটা যদি না হয়তো আমার মনে হয় ইন্ডিয়া ম্যাচটা জিততে পারতো না। এবং সব মিলায় ইন্ডিয়ার ওপেনিং পেয়ার ফর্মে ফেরাতে এবং ইন্ডিয়ার এই যে মানে ব্যাটিং পারফরমেন্স বা ব্যাটারদের একটা ধারাবাহিকতার যে খেলা, সেটা যখন লক্ষ্য করা যায়, এখানে ম্যাচ জেতা ছাড়া ইন্ডিয়ার আর কোনো অপশন থাকে না। তো সব মিলায় ইংল্যান্ডের লুঙ্গি যে একদম টনর বনর করে দিচ্ছে ইংল্যান্ড, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং সেখানে ইন্ডিয়ার যে ব্যাটিং পারফরমেন্স, টি-20 বলেন, টেস্ট বলেন এবং ওডিআইতে বলেন, সব মিলায় ইন্ডিয়া ভাইয়া বিশ্বের এখন সেরাদের কাতারে, আপনাকে মানতেই হবে। এবং সেইখানে ইন্ডিয়ান যারা মানে বড় বড় ব্যাটার আছে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের শেষটা, যেমন জাদেজা, রোহিত শর্মা, হ্যাঁ রাহুলেরও আমি শেষটা কিন্তু দেখে ফেলছি। কারণ রাহুলকে যেভাবে চেনা যায়, রাহুলকে যেভাবে ব্যাটিং করা যায়, ইন্ডিয়ান টিমে রাহুলের জায়গা, সে পারফেক্ট জায়গাটা রাহুল হারায় ফেলছে। আপনারা যতই যা বলেন, রাহুল একজন প্রপার ওপেনার এবং বিধ্বংসী ওপেনার, এটা সবাই জানেন। কিন্তু টিম কম্বিনেশনের খাতিরে রাহুল যখন মিডল অর্ডারে ব্যাটিং করা শুরু করলো, আমার মনে হয় রাহুলের তখন থেকেই যে একটা যে মানে তার যে একটা জায়গা আছে সেটা তিনি হারায় ফেলছে টিমের মধ্যে, এবং তার যে একটা রূপ সেটাও তিনি হারায় ফেলছে। কারণ রাহুল যখন বিধ্বংসী ব্যাটিং করে, অন্যান্য অপোনেন্ট বোলারদের কাছে তিনি ছিল একটা মানে মানে কি বলবো, বিপদের আখড়া। সেই রাহুল নিজেকে এখন হারাই খুঁজতেছে, ঠিকমতো রান করতে পারতেছে না, টিম কম্বিনেশনের কারণে রাহুল দলে জায়গা পাচ্ছে না। তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর রাহুলকেও আর দলে রাখবে কিনা বিসিসিআই, আমার একটু সন্দেহ লাগতেছে। এবং সেক্ষেত্রে এই যে লিজেন্ড, ইন্ডিয়ার যে দুইজন লিজেন্ড প্রিয় ক্রিকেটার সব থেকে, বিরাট কোহলি এবং আমাদের রোহিত দাদা, এদের তো চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, এটা তো সবাই জানি। সেখানে আমি অনেক মন থেকে চাইছিলাম যে বিরাট এবং রোহিতের একটা যে বিধ্বংসী রূপ দেখে ক্রিকেটটা শুরু হয়েছিল, সেই রূপটা দিয়েই যেন শেষ হয়। আর রোহিত যেভাবে ফর্মহীনতায় ভুগতেছিল, এই ফর্মহীনতা নিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত খেলতো, না জানি কত ট্রল, কত কথা শুনতে হইতো। কিন্তু ওই যে বলা যায় যে অভিজ্ঞতা এবং সেই সানে নিজের চেষ্টা এবং নিজের প্রতি একটা যে কনফিডেন্স,
সেই জিনিসটাই রোহিতের ছিল, যেটাতে রোহিত ব্যাক করছে, এবং বাঘ সবসময় বাঘের মতোই ফেরে, যেটা রোহিত আবার দেখাই দিল। সো ইংল্যান্ডের সাথে এই ম্যাচটাতে ইন্ডিয়া যেভাবে জিতছে ডমিনেট করে, এতগুলো রান পাহাড় তাড়া করে, এটা আসলে অবিশ্বাস্য। এবং এখানে যদি রোহিত এবং গিলের পার্টনারশিপটা না হইতো, তাহলে ম্যাচটা অন্যরকম একটু হলেও হতে পারতো। সো রাউন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না।